মৃতদেহটা বা যা কিছু সেটা ছিল খাটিয়ায় বসে আছে। তার শরীর আগুনে পুড়ে গেছে, কিন্তু সে নড়ছে, জীবিত কোনো মানুষের মতোই নড়ছে। তারপর সে তার হাত তুলল, ধীরে ধীরে তার নিজের হাত নিজের মুখে নিয়ে গেল। আমি প্রথমে বুঝতে পারলাম না সে কি করছে। তারপর দেখলাম সে নিজের হাত চিবোচ্ছে, নিজের আঙুল মুখে পুড়ে কামড়াচ্ছে, একবার, দুবার, তিনবার। আর আমি শুনতে পেলাম একটা শব্দ, বৃষ্টির শব্দ, ঝড়ের শব্দের মধ্যেই সেই শব্দ পরিষ্কার শুনতে পেলাম, কটমট কটমট কটমট। এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। আমি সৌম্য, আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের, যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যি এই দুনিয়ায় ঘটে। আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায়। নমস্কার, আমি সৌম্য এবং আপনারা শুনছেন অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। আজকে আমাদের সঙ্গে যিনি তার জীবনে ঘটা অলৌকিক অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি হলেন অর্ণব চট্টোপাধ্যায়। আসুন আমরা শুনে নিই অর্ণবের পাঠানো অলৌকিক অনুভূতির কথা। প্রিয় অলৌকিকের সন্ধানে টিম, আমার নাম অর্ণব চট্টোপাধ্যায়। আমি পেশায় সাংবাদিক। গত 10 বছর ধরে একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হিসাবে কাজ করছি। কলকাতার একটি নামী দৈনিক পত্রিকায় কাজ করি। আমার কাজ হলো সমাজের অন্ধকার দিকগুলো তুলে ধরা। দুর্নীতি, অপরাধ, স্মাগলিং এসব বিষয় নিয়ে আমি কাজ করি। গত 10 বছরে অনেক ঝুঁকিপূর্ণ জায়গায় গেছি। মাওবাদী এলাকায় গেছি চোরা চালানকারীদের আড্ডায়, অবৈধ খনির ভিতরে ঢুকেছি। কিন্তু যা দেখলাম গত সপ্তাহে বীরভূমের এক প্রত্যন্ত গ্রামের শ্মশানে, তা আমার পুরো জীবনের ধারণাকে বদলে দিয়েছে। আমি আপনাদের চ্যানেল নিয়মিত দেখি। আপনারা যেভাবে অলৌকিক ঘটনাগুলো তুলে ধরেন, আমি সবসময় সেগুলোকে মনোবিজ্ঞান বা সামাজিক কারণ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করতাম। আমি বিজ্ঞান মনস্ক মানুষ। ভূত, প্রেত, আত্মা এসব আমি কখনো বিশ্বাস করিনি। কিন্তু আজ আমি যা লিখতে যাচ্ছি তা আমার নিজের চোখে দেখা। আর এটা লেখার পরেও আমি নিশ্চিত নই যে আমি যা দেখেছি তা বাস্তব নাকি কোনো দুঃস্বপ্ন। ঘটনাটা শুরু হয় প্রায় 3 সপ্তাহ আগে। আমাদের অফিসে একটা অদ্ভুত খবর আসে বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রাম থেকে। গ্রামের নাম মালপাড়া। এই গ্রামের শ্মশান থেকে নাকি মৃতদেহ গায়েব হয়ে যাচ্ছে। এক রাতে দাহ করা হচ্ছে, কিন্তু পরের দিন সকালে দেখা যাচ্ছে চিতার ছাই আছে, অথচ হাড় গোড় নেই। কোনো কোনো ক্ষেত্রে পুরো মৃতদেহই উধাও। প্রথমে আমরা ভেবেছিলাম এটা হয়তো কোনো অপরাধ চক্রের কাজ, সব ব্যবসা। মেডিকেল কলেজে বিক্রির জন্য মৃতদেহ চুরি করে থাকে। কিন্তু যখন আমাদের স্থানীয় সংবাদদাতা জানালো যে গ্রামের লোকেরা এটাকে কোনো অলৌকিক ঘটনা বলে মনে করছে, তখন আমার এডিটর আমাকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। আমার এডিটর জানে আমি এই ধরনের অলৌকিক গল্পের পর্দা সরিয়ে আসল সত্যটা বের করে আনতে পারি। তাই আমাকে বলল, অর্ণব, তুমি যাও তো, দেখো আসল ব্যাপারটা কি। নিশ্চয়ই কোনো চক্র আছে যারা এই কাজটা করছে। আমি রওনা হলাম বীরভূমের উদ্দেশ্যে। সাথে নিলাম আমার ক্যামেরা, একটা ছোট নাইট ভিশন ডিভাইস, টর্চ আর কিছু জরুরি জিনিসপত্র। ভাবলাম রাতে শ্মশানের কাছে লুকিয়ে থাকব,
যারা মৃতদেহ চুরি করছে তাদের ধরব আর ছবি তুলব। কলকাতা থেকে প্রায় 5 ঘন্টার যাত্রা, ট্রেনে করে সিউড়ি, তারপর লোকাল বাস ধরে গ্রামের দিকে। মালপাড়া গ্রামটা সত্যিই খুব প্রত্যন্ত, চারপাশে জঙ্গল, এবড়ো খেবড়ো রাস্তা। গ্রামে পৌঁছতে পৌঁছতে বিকেল প্রায় 5টা বেজে গেল। গ্রামে ঢুকেই বুঝলাম জায়গাটার একটা অদ্ভুত পরিবেশ আছে। খুব কম লোকজন দেখা যাচ্ছে রাস্তায়। যারা আছে তারা তাড়াতাড়ি হাঁটছে, যেন সূর্য ডোবার আগেই বাড়ি পৌঁছতে হবে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা কথা বলতে চাইল না, শুধু মাথা নেড়ে এগিয়ে গেল। আমি গ্রামের প্রধানের বাড়িতে গেলাম। একজন বৃদ্ধ মানুষ, নাম কমল মাহাতো। উনি আমাকে চা দিলেন, কিন্তু বেশি কথা বলতে চাইলেন না। শেষে যখন আমি বললাম আমি সাংবাদিক এবং এই শ্মশানের ঘটনা নিয়ে লিখতে চাই, তখন উনি আমাকে থামিয়ে দিলেন। বাবু মশাই, আপনি শহরের লোক, আপনার কাছে এসব রূপকথার গল্প বলে মনে হবে, কিন্তু আমরা যা দেখেছি তা সত্যি। এই শ্মশানে রাতের বেলা কিছু একটা আসে, কি সেটা আমরা জানি না, কিন্তু মৃতদেহ নিয়ে যায়। আমি বললাম, কিন্তু কমলবাবু, এটা নিশ্চয়ই কোনো মানুষের কাজ, হয়তো সব ব্যবসায়ী। উনি মাথা নাড়লেন। না বাবু মশাই, আমরা পাহারা বসিয়েছিলাম 3 জন জওয়ান, তারা সারা রাত পাহারা দিয়েছিল, কিন্তু ভোরবেলা যখন শ্মশানে গেলাম দেখলাম মৃতদেহ নেই। আর সেই 3 জন পাহারাদার তারা জ্ঞান হারিয়ে পড়েছিল শ্মশানের এক কোণায়। তাদেরও কিছু মনে নেই, শুধু বলে কিছু একটা দেখেছিল, কিন্তু কি সেটা বলতে পারে না। এই কথা শুনে আমার আগ্রহ আরও বাড়ল। আমি বললাম, আমি আজ রাতে শ্মশানে থাকব, নিজের চোখে দেখব কি হয়। কমলবাবু আমাকে থামাতে চাইলেন। আরে আপনি পাগল নাকি? রাতে ওখানে কেউ যায় না, বিশেষ করে যেদিন কোনো মরা আসে সেদিন। আমি বললাম, আজ কি কোনো মৃতদেহ আসবে? উনি একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, হ্যাঁ, পাশের গ্রাম থেকে একজন মারা গেছে, সন্ধ্যার দিকে মৃতদেহ নিয়ে আসবে। আমরা যা করতে পারি তা করব, দাহ করব, কিন্তু কাল সকালে গিয়ে দেখব হাড়গোড় আছে কি না। আমি স্থির করলাম আজ রাতেই আমি শ্মশানে থাকব। সন্ধে 6:30 নাগাদ আমি শ্মশানের দিকে রওনা হলাম। শ্মশানটা গ্রাম থেকে প্রায় 8 কিলোমিটার দূরে, একটা ছোট নদীর ধারে, চারপাশে ঘন জঙ্গল। সূর্য তখনও পুরো ডোবেনি, কিন্তু আকাশে কালো মেঘ জমছিল। মনে হচ্ছিল রাতে বৃষ্টি হবে। শ্মশানটা দেখে আমার একটু অস্বস্তি হলো। খুবই পুরনো, এলোমেলো কয়েকটা চিতা, একপাশে একটা ভাঙা শেড, যেটা হয়তো কখনো ব্যবহার হতো, কিন্তু এখন জরাজীর্ণ। চারপাশে লম্বা লম্বা ঘাস, কিছু বটগাছ যার শেকড় ডাল থেকে ঝুলে আছে। পুরো জায়গাটায় একটা ভারী চাপা অনুভূতি। আমি শ্মশানের এক পাশে জঙ্গলের ধারে একটা উঁচু জায়গা খুঁজে নিলাম, যেখান থেকে পুরো শ্মশান দেখা যায়। সেখানে লুকিয়ে বসলাম। আমার সাথে ছিল ক্যামেরা, নাইট ভিশন, জলের বোতল এবং কিছু খাবার। সন্ধে 7টা নাগাদ দেখলাম একদল লোক মৃতদেহ নিয়ে এলো। মৃতদেহটা একটা খাটিয়ায় শোয়ানো, সাদা কাপড়ে ঢাকা। প্রায় 10-12 জন লোক সাথে। তারা দ্রুত চিতা সাজালো, কাঠ সাজানো, মৃতদেহ রাখা, তারপর দাহ করা। সব কিছু খুব তাড়াতাড়ি হলো। মনে হচ্ছিল যেন
তারা যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ শেষ করে চলে যেতে চায়। আগুন জ্বালানোর পর তারা কিছুক্ষণ অপেক্ষা করল, আগুন ভালো করে জ্বলছে কিনা দেখল। তারপর সবাই মিলে দ্রুত চলে গেল। আমি লক্ষ্য করলাম কেউ পিছনে ফিরে তাকালো না, শুধু চলে গেল। রাত তখন 8টা। আকাশে আরও মেঘ জমেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাসের গতিও বেড়ে গেছে। আমি আমার লুকোনো জায়গা থেকে চিতাটা দেখছিলাম। আগুন জ্বলছে, কিন্তু কোনো অস্বাভাবিক কিছু নেই। আমি ভাবলাম রাত একটু গভীর হলে হয়তো কেউ আসবে, হয়তো কোনো চক্র আছে যারা এই মৃতদেহ চুরি করে। রাত 9:30 নাগাদ হঠাৎ আমার মনে হলো পরিবেশটা বদলে গেছে। বাতাস থেমে গেছে, একদম স্তব্ধ। পাখির ডাক নেই, পোকামাকড়ের শব্দ নেই, শুধু চিতার আগুন জ্বলছে। আর তখনই শুরু হলো ঝড় বৃষ্টি। হঠাৎ করে কোনো সতর্ক সংকেত ছাড়াই যেন আকাশ ফেটে পড়ল। প্রচণ্ড ঝড়, গাছের ডালপালা ভাঙতে লাগলো, আর সাথে তুমুল বৃষ্টি। এত জোরে বৃষ্টি হচ্ছিল যে 2-3 মিনিটেই আমার সারা শরীর ভিজে গেল। আমি আমার লুকোনো জায়গা থেকে চিতার দিকে তাকালাম। আগুন প্রায় নিভে গেছে বৃষ্টিতে, শুধু কিছু ধোঁয়া উঠছে। আর তখনই আমি দেখলাম কয়েকজন মানুষ দৌড়চ্ছে। আমি চিনতে পারলাম এরা গ্রামের লোক, যারা মৃতদেহ নিয়ে এসেছিল। হয়তো বৃষ্টি শুরু হওয়ার পর তারা ফিরে আসতে বাধ্য হয়েছে। তারা দৌড়ে এসে সেই ভাঙা শেডের নিচে আশ্রয় নিল। প্রায় 7-8 জন লোক। তারা একসাথে শেডের নিচে দাঁড়িয়ে রইল, বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছে। কিন্তু তারা মৃতদেহটা সাথে নিল না। চিতায় পোড়া মৃতদেহটা পড়েই রইল সেখানেই, বৃষ্টিতে ভিজছে। রাত তখন 10টা বাজে। ঝড় একটুও কমছে না, বরং আরও বেড়েছে। আমি ভাবছিলাম কতক্ষণ এই ঝড় চলবে। আমি পুরো ভিজে গেছি, ঠান্ডা লাগছে। আর তখনই আমি সেটা দেখলাম। প্রথমে আমি ভাবলাম হয়তো চোখের ভুল। বৃষ্টি আর ঝড়ের মধ্যে ঠিকমতো দেখতে পারছি না, কিন্তু আমি নাইট ভিশনে আবার তাকালাম, আবার দেখলাম খাটিয়ায় শোয়া মৃতদেহটা নড়ছে। প্রথমে ধীরে ধীরে, যেন কেউ ঘুম থেকে জাগছে, তারপর আরেকটু জোরে। আমার হার্টবিট বেড়ে গেল। আমি ক্যামেরা তুলে জুম করলাম, কি হচ্ছে সেটা রেকর্ড করতে হবে। মৃতদেহটা খাটিয়ায় উঠে বসলো। আমার দম আটকে গেল। এটা কিভাবে সম্ভব? মৃতদেহ আগুনে পুড়ছিল, এখন সেটা উঠে বসছে। শেডের নিচে যারা ছিল তারা কিছুই দেখতে পাচ্ছিল না। বৃষ্টি আর ঝড়ে তারা নিজেদের বাঁচাতে ব্যস্ত। আর দূরত্বও ছিল প্রায় 50-60 ফুট। কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম নাইট ভিশনের মাধ্যমে, পরিষ্কার দেখতে পাচ্ছিলাম মৃতদেহটা বা যা কিছু সেটা ছিল খাটিয়ায় বসে আছে। তার শরীর আগুনে পুড়ে গেছে, কিন্তু সে নড়ছে, জীবিত কোনো মানুষের মতোই নড়ছে। তারপর সে তার হাত তুলল, ধীরে ধীরে তার নিজের হাত নিজের মুখে নিয়ে গেল। আমি প্রথমে বুঝতে পারলাম না সে কি করছে। তারপর দেখলাম সে নিজের হাত চিবোচ্ছে, নিজের আঙুল মুখে পুড়ে কামড়াচ্ছে, 1 বার 2 বার 3 বার। আর আমি শুনতে পেলাম একটা শব্দ, বৃষ্টির শব্দ। ঝড়ের শব্দের মধ্যেই সেই শব্দ পরিষ্কার শুনতে পেলাম, কটমট কটমট কটমট। হাড় ভাঙার শব্দ, কিছু চিবোনোর শব্দ, মাংস ছেঁড়ার শব্দ। আমার সারা শরীর ভয়ে অবশ হয়ে গেল। আমি নড়তে পারছি না, শুধু দেখতে পারছি সেই জিনিসটা নিজের হাত খাচ্ছে। একটা আঙুল শেষ করে পরেরটাই যাচ্ছে, কামড়াচ্ছে, চিবোচ্ছে, খাচ্ছে। আমি ক্যামেরায় সব রেকর্ড করছি। হাত কাঁপছে, কিন্তু ক্যামেরা ধরে রেখেছি। এটা ডকুমেন্ট করতে হবে, প্রমাণ চাই। সেই জিনিসটা প্রায় পুরো ডান হাত খেয়ে ফেলল। তারপর বাম হাত শুরু করলো।
আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না আমি কি দেখছি। এটা কোনো মানুষ হতে পারে না, মৃত মানুষ নিজেকে খেতে পারে না, এটা অসম্ভব। কিন্তু আমি দেখছি, আমার চোখের সামনে ঘটছে। দুহাত শেষ করার পর সেই জিনিসটা তার পা দিয়ে শুরু করলো, পায়ের আঙুল চিবোতে লাগলো একটা একটা করে। আর সেই আওয়াজ, কটমট কটমট কটমট। আমার মাথা ঘুরছে, বমি আসছে, কিন্তু আমি তাকিয়ে আছি, দেখছি। ঝড় তখনও চলছে, বৃষ্টি একটুও থামেনি, বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই আলোই আমি মাঝে মাঝে আরো পরিষ্কার দেখতে পাচ্ছি। সেই জিনিসটার মুখ দিয়ে কিছু একটা গড়িয়ে পড়ছে, কালো তরল। রক্ত না, রক্ত না, অন্য কিছু, আরো গাঢ়, আরো ভয়ঙ্কর। পায়ের আঙুল শেষ করে সে পায়ের পাতায় শুরু করলো, নিজের দাঁত দিয়ে নিজের মাংস ছিটছে, হাড় ভাঙছে আর খাচ্ছে। আমার মনে হলো আমি পাগল হয়ে যাচ্ছি। এটা দেখা সম্ভব না, এটা কোনো হ্যালুসিনেশন হতেই হবে। কিন্তু ক্যামেরায় সব রেকর্ড হচ্ছে। আমি দেখছি রেকর্ড বাটন জ্বলছে, মানে এটা সত্যি, আমি সত্যি এটা দেখছি। কতক্ষণ এভাবে চললো আমার মনে নেই, হয়তো 10 মিনিট, হয়তো 20 মিনিট, বা হয়তো তারও বেশি। সেই জিনিসটা নিজের 2 হাত 2 পা প্রায় পুরোটাই খেয়ে ফেলল, শুধু কিছু হাড় বাকি, কোমরের অংশটা। তারপর সেটা একটা অদ্ভুত শব্দ করলো, একটা গোঙানির মতো, কিন্তু সেটা কোনো মানুষের গোঙানি নয়, অন্য কিছুর, অনেক গভীর, অনেক ভয়ঙ্কর। আর তারপরেই সেটা থেমে গেল। খাটিয়ায় শুধু পড়ে রইল একটা অর্ধেক খাওয়া মৃতদেহ, হাত পা নেই, শুধু কিছু হাড় আর শরীরের উপরের অংশটা। ঝড় তখনও চলছিল, কিন্তু আমি আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছিল। আমার মনে আছে আমি উঠে দাঁড়াতে চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি। আমার পা দুটো অবশ হয়ে গেছিল, আমি পড়ে গেলাম। মাথায় কোথাও যেন ধাক্কা লাগলো, তারপর সব অন্ধকার। যখন আমার জ্ঞান ফিরল তখন ভোর হয়ে গেছে, বৃষ্টি থেমে গেছে, সূর্য উঠেছে, পাখিরা ডাকছে। আমি দেখলাম আমি জঙ্গলের মধ্যে পড়ে আছি, মাথায় ব্যথা, সারা শরীর ভিজে গেছে, কাদায় মাখামাখি। আমি উঠে বসলাম, তাকালাম শ্মশানের দিকে। খাটিয়া সেখানে আছে, কিন্তু খালি, কিছু নেই, না মৃতদেহ, না হাড়, কিচ্ছু নেই। আমি আমার ক্যামেরায় খুঁজলাম, পাশেই পড়ে আছে, কিন্তু অদ্ভুতভাবে গ্যালারিতে সেই মুহূর্তের কোনো ভিডিও বা ছবি নেই। অর্ণব, কি বলা উচিত সেটা আমি বুঝতে পারছি না, কারণ এই রকম পৈশাচিক ঘটনা আমার যেখানে শুনেই ভয় লাগছে। তুমি তো তার প্রত্যক্ষদর্শী, বলতে হবে তোমার সাহস আছে। এতটা পৈশাচিক জিনিস নিজের চোখে দেখা মোটেই সহজ বিষয় নয়। যাই হোক অর্ণব, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের সাথে এই রকম একটি অভিজ্ঞতা শেয়ার করার জন্য। যাই হোক, আজকের এই পর্ব এতটুকুই। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন অলৌকিকের সন্ধানে। এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা। আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা, তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটা হলো 9474422000।
আরেকবার বলে দিই, 9474422000। শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে, কারণ ভয় এখানে সত্যি হয়।